রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় হঠাৎ দেবে গেছে দোতলা টিন শেডের একটি বাড়ি। দুর্ঘটনাস্থল থেকে একই পরিবারের 4 জন সহ 11 জনের মৃতদেহ উদ্ধার। আমার স্বামী ছিল ঘরের ভিতরে, আমার বোন আছে দেশে যাওয়ার কথা, কিন্তু কাপড় চোপড় গুছাইছে যাইবে এমন টাইমে দুর্ঘটনা। দুটাই টিনের ঘর, নিচতলার কয়েকটা রুম ছিল, উপরে কয়েকটা রুম ছিল, তা আমরা এসে নিচের অংশটি ডোবা দেখি আর কি। চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। রুমের মধ্যে অতিরিক্ত মালামাল, যার কারণে ওইখানে আমাদের সার্চ করতে অনেক সমস্যা হইতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইশরা জাহান এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। 2 মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। বার সভাপতির কক্ষে বসে সিটি নির্বাচনের জন্য ভোট চাইলেন এই বিএনপি নেতা। আবারও পেছালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি। পরবর্তী তারিখ 28 এপ্রিল। অবশেষে 7 মাসের শিশু সাজিয়ার পেট থেকে বের করা হলো 22 সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। এবং ফতুল্লার শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। সাব্বিরের সেঞ্চুরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে 1 উইকেটে জয় স্বাগতিকদের। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া ঝিলপাড়ে দোতলা টিনের তৈরি একটি বাড়ি পানির নিচে দেবে যাওয়ার ঘটনায় একই পরিবারের 4 জন সহ 11 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 6 জন নারী ও 5 জন পুরুষ। হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন শোক প্রকাশ করেছেন। এই ঘটনায় এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, দেবে যাওয়া বাড়িটি স্থানীয় একটি ডোবার ওপর নির্মাণ করা হয়েছিল। বাঁশ, কাঠ, লোহা ও টিন দিয়ে নির্মিত বাড়িটির খুঁটি সহ একতলা পর্যন্ত বিকেলে হঠাৎ করেই পানিতে দেবে যায়। বাড়িটির নিচতলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করত বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, বাড়িটির দেবে যাওয়া অংশ পানির নিচে থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। ভারী আসবাবপত্র সরিয়ে উদ্ধার করতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এই ঘটনায় নিহতদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাইলিং করে অ্যাঙ্গেলের উপরে করা হয়েছে, তারপরে মনে করেন 1 বছর ধরে এটা করা হয়েছে। এই করার পরে এতদিন ভালোভাবে এটা রয়েছে। আজকে বেলা 2টার দিক দা এই দেখি ঘর কাইতে একেবারে নিচে চলে আসছে। চিল্লাচিল্লি শোনার পরে দৌড়ে আসছি, আসার পর দেখি যে ঘরটার ডাবতে আছে। ডাবার পরে দেখি যে আমরা প্রায় 10-15 জন লোক ছিলাম, সবাই জাম দিয়ে পড়ছি। আর আমি নিজে বাইরে গেছি, ওই তক্তা হেয়ার করছে আর দোতলা দিয়ে বাইরেছি। আর ওই বউটা এমনি পানি ঠেলা দিয়ে এমনি লই আইছে। আমার বউটা আছে অন্য। আমার স্বামী ছিল ঘরের ভিতরে, আমার বোন আছে দেশে যাওয়ার কথা, কিন্তু কাপড় চোপড় গুছাইছে যাইবে এমন টাইমে দুর্ঘটনা। আমার ডুবুরি নিচে পাঠাচ্ছি। ডুবুরি কিন্তু যে অলেন সাইডে বের করতে হবে, সেখানে অনেক রকম খাট আছে, পালং আছে, অনেক রকম ব্যারিয়ার আছে, এর ভিতর থেকে বের করে নিয়ে আসতেছে। জিনিসটা খুব একটু জটিলপূর্ণ একটা অপারেশন। এই অপারেশন আমাদের চলবে, এটা অনেক সময়, বেশ কিছু সময় লাগবে। দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির, উদ্ধার অভিযানের সবশেষ খবর আপনার কাছে কি আছে? হ্যাঁ, এখানে আসলে যেটা হয়েছে যে সর্বশেষ যে লাশটি উদ্ধার করা হয় সেটি কিন্তু রাত 8:30টার দিকে, এবং এরপরে আর একটি লাশও উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ এরপর থেকে ফায়ার সার্ভিস এখানে একটু অন্যরকম উদ্ধার অভিযান চালাচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছিলাম যে এখানে পানির নিচে যে ঘরগুলো রয়েছে এবং উপরে যে ঘরগুলো রয়েছে সেখানে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন এবং এই ঘরগুলোর মালিক বা ঘরগুলোতে যারা থাকতেন তারা মিলে এখানে আসলে ঘর থেকে আসবাবপত্র সরিয়েছেন এবং যেভাবে পেরেছেন যে নিচের রুমগুলোতে যারা ডুবে গেছিলেন তাদের লাশ উদ্ধারের চেষ্টা করেছেন এবং উদ্ধারও করেছেন। তো এরপরে আমরা দেখি যে এখানে 2টি বড় বড় রেকার আনা হয় এবং এর মধ্যে একটি রেকারে এখানে তারা কাজ করছেন। এখানে দড়ি লাগিয়ে ইতিমধ্যেই 6টি ঘর তারা এখান থেকে উঠিয়ে ফেলেছেন, 6টি ঘরের কাঠামো।
এবং এভাবে বাকি যে 6টি ঘর এখানে রয়েছে সেই ঘরের কাঠামোগুলো তারা উঠিয়ে ফেলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই ঘরগুলো তারা এই রেকার লাগিয়ে উঠানোর পরেই আসলে মূল উদ্ধার অভিযান, যেটি নিচে যে 11টি ঘর পানির নিচে যে তলিয়ে আছে সেই ঘরগুলো তারা উঠানোর চেষ্টা করবেন এবং তখনই আসলে বোঝা যাবে যে নিচে আসলে এখনো পর্যন্ত কতজনের লাশ আছে। তো এখানে যারা থাকতেন স্থানীয় লোকজন এবং এই ঘরগুলোতে যারা থাকতেন তাদের অনেকে বলছেন যে নিচে এখনো পর্যন্ত তাদের 15 থেকে 20 জন লোক নিচে আছে বলে তারা ধারণা করছেন, কিন্তু আসলে এটি এখনো পর্যন্ত নিশ্চিত করে কেউই বলতে পারছেন না যে ওই সময় আসলে কতজন লোক ছিলেন। তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা এখন আপাতত ঘরের উপরের যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোগুলো তারা এখান থেকে সরানোর চেষ্টা করবেন এবং এরপরে আসলে নিচের লাশগুলো তারা উদ্ধার করার চেষ্টা করবেন। এর আগে আমরা দেখেছিলাম যে ডুবুরি মাধ্যমে তারা মেঝে কেটে নিচে যে লাশগুলো ছিল সেগুলো একে একে উদ্ধার করেছেন। এভাবে 11টি লাশও উদ্ধার করতে তারা সক্ষম হয়েছেন। তো কিছুক্ষণ আগেই এখানে স্বরাষ্ট্র সচিব তিনি এসেছিলেন এবং জেলা প্রশাসকও এখানে এসেছিলেন, ঢাকা জেলা প্রশাসক। তারা এসে যেটি বলেছেন যে যারা এখানে মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে দাফনের জন্য 20,000 টাকা করে দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে 5,000 টাকা দেওয়া হবে। তো এই ছিল এখানকার উদ্ধার অভিযান। এই উদ্ধার অভিযানে নতুন কোনো তথ্য আসলে আবারও আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, মালিবাগ চৌধুরী পাড়ার দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন তাসিফ বাবু। চলে যাচ্ছি পরের খবরে। দেশের উন্নয়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ অপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এবং টকশোয়ের সঞ্চালকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। যারা পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, মানবাধিকারের প্রশ্নে তাদের জন্য মায়াকান্না অর্থহীন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি, কারো কাছে আমরা মাথা নত করি না। কাজে যে যত বড় চ্যালেঞ্জ দিক সেটা মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। এই বিচার রায় কার্যকর করতে যে কত উঁচু জায়গা থেকে টেলিফোনে পর্যন্ত আমাকে যেন এদের ফাঁসি দেওয়া না হয় সেই অনুরোধ উপরোধও আমাকে করা হয়েছে। মানবাধিকারের কথা বলবো, কিন্তু মানবাধিকার কি যারা মানবাধিকার লঙ্ঘন করবে সেই লঙ্ঘনকারীদের মানবাধিকার রক্ষা করতে হবে নাকি? ইতিমধ্যে 2টা রায় আমাদের কার্যকর হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা বাকিগুলো করে ফেলবো। কাজে এটা আমরা করব, যত বাধা আসুক এটা বাধা দিয়ে পারবে না। যে মানুষগুলি পুড়ে গেল অথবা পোড়া ঘা নিয়ে যারা মৃত্যুর সাথে এখনো পাঞ্জা লড়ছে বা একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের জন্য যত না চিন্তা, ওই যারা পোড়াতে গেছে বা যারা এই ধরনের অঘটন ঘটাতে গেছে এই মানুষকে বাঁচাতে যে তাদের উপরে যখন কোনো আঘাত এসেছে, অপরাধীরা যখন মারা গেছে, সেই অপরাধীদের জন্য কান্না। কি ক্রস ফায়ারে মানুষ মারা গেছে? ক্রস ফায়ারে তো না, কেউ যখন অপরাধ করতে যায় তার পুলিশের তো রাইট আছে তাকে সে মানুষের জানমাল বাঁচানো, আর সেটা বাঁচানোর জন্য যেটা করে তাদের তা করতে হবে। আমরা বাধ্য হয়েছি পুলিশকে সেই নির্দেশ দিতে এবং স্পষ্ট বলছি যে অস্ত্র পকেটে রেখে দেওয়ার জন্য না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সেটা সকলের সহযোগিতা চাই, সেটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, সমালোচনা অবশ্যই, যদি কোনো কাজ না করতে পারে সমালোচনা আপনারা করবেন, তাতে কোনো সন্দেহ। সমালোচনা থেকেই তো আমরা জানতে পারবো যে কোথায় সমস্যাটা আছে, কিন্তু আবার এমন কিছু করবেন না যেন ওই স্বাধীনতা বিরোধী বা যারা স্বাধীনতাই চায়নি তাদের হাত যেন শক্তিশালী না হয়, ওইটুকু সহযোগিতা চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা। সন্ধ্যা 7:30টার দিকে বেগম জিয়ার গুলশানের বাসভবনে যান স্পেনের রাষ্ট্রদূত তেজাদা চাকন। এরপর রাত 8:30টার দিকে সেখানে যান সুইডিশ রাষ্ট্রদূত জোহান ফ্রাসিল। তাদের সঙ্গে বেগম জিয়ার বৈঠকে কুশল বিনিময়ের পাশাপাশি সুইডেন ও স্পেনের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবি আহমেদ উপস্থিত ছিলেন। হরতালে নাশকতার 2 মামলায় ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের আগাম জামিন বিষয়ে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি 2 মামলায় 3 সপ্তাহের আগাম জামিন দিলেও কনিষ্ঠ বিচারপতি খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, আইনের চোখে মির্জা আব্বাস এখন পলাতক, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী চাইলে তাকে গ্রেপ্তার করতে পারে। এদিকে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতির কক্ষে বসে ভোট চাইলেন মির্জা আব্বাস।
বললেন তিনি হয়রানি ও গ্রেপ্তার আতঙ্কে আছেন। হরতালে নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা 2 মামলায় গত রোববার আগাম জামিন আবেদন করেন ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। একই সঙ্গে দুদকের দায়ের করা আরেকটি মামলায়ও জামিন আবেদন করেন তিনি। এ বিষয়ে 2 কার্যদিবস শুনানি শেষে বুধবার দুপুরে মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায় দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ায় 3 সপ্তাহের জামিন দেন। তবে ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জামিন আবেদন খারিজ করে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এখন নিয়ম অনুযায়ী 2 জন বিচারপতি যে 2 রকম আদেশ, এটা একজন থার্ড জাজের কাছে যাবে এবং থার্ড জাজ যে সিদ্ধান্ত দিবেন তাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অ্যাটর্নি জেনারেল বলেন এই আদেশের ফলে মির্জা আব্বাস এখন পলাতক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে দুদকের করা মামলায় তাকে গ্রেফতার করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। 2 জন বিচারপতির 2 মত হওয়ার পরিপ্রেক্ষিতে সারেন্ডার করার আগে যা ছিল তাই দুর্নীতির মামলা অবশ্যই গ্রেফতার করতে পারে। দুর্নীতির মামলা গ্রেফতার এড়ানোর জন্যই ওনারা ওই প্রধান বিচারপতি গেছেন ওই আদালতে, এক আদালত থেকে অন্য আদালতে মামলাটি নেওয়ার জন্য। তবে মির্জা আব্বাসের আইনজীবীর দাবি এই অবস্থায় তাকে গ্রেফতার করা আইনসম্মত হবে না। কোন রকম হ্যারাস করে সেটা আইনের চরম বরখলাপ হবে এবং সেটা সর্বোচ্চ আদালতের প্রতি তাদের যে একটা ভাবমূর্তি এবং অসম্মান করা। এদিকে হাইকোর্টের এমন আদেশের পর বার সভাপতির কক্ষে বসে সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের পক্ষে ভোট চান মির্জা আব্বাস। প্রিয় ঢাকাবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আমি তো সরাসরি আপনাদের কাছে হয়তো আসতে পারলাম, ভালো না পারলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে গ্রেফতারি জবাবটা আপনারা ইনশাল্লাহ মগ মার্কায় যাতে ঢাকাবাসী একটা ভোট দেন আমি সে কামনাই করব। আর গ্রেফতার এড়াতে সন্ধ্যা 7টার পর আদালত চত্বর ত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যান মির্জা আব্বাস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজও রাজধানীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা এতে অংশ নিতে দেখা গেছে প্রার্থীদের কর্মী সমর্থকদেরও। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী ভোটারদের কাছে পৌঁছানোর সুযোগ আছে আর মাত্র 11 দিন। অল্প এই কয়েকদিনের মধ্যে বিপুল সংখ্যক ভোটারের দ্বারে দ্বারে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনে ব্যস্ত এখন মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। বুধবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগ চালান ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী সহ শতাধিক কর্মী সমর্থক। গত 9 দিনের প্রচারণার অভিজ্ঞতায় প্রতিদ্বন্দ্বিতা চেয়ে নিজেকে এগিয়ে রেখে জয়ের আশাবাদ ব্যক্ত করলেন সাইদ খোকন। প্রবল এই আত্মবিশ্বাসের পেছনে থাকা কারণের ব্যাখ্যাও দিলেন তিনি। ঢাকা শহরের জনগণ আমার সাথে আছে, তারা শান্তি চায়, তারা এগিয়ে যেতে চায়, তারা ওই ধ্বংসাত্মক কাজকর্মের মধ্যে আর জড়াতে চায় না। গণসংযোগ চলেছে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষেও। পলাশী, লালবাগ সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। ভোটারদের দিক থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী। সরকারের কাছে আমরা আশা করব সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে, যেন সবাই সমানভাবে প্রচারণা অংশ নিতে পারে। উত্তর সিটি কর্পোরেশনের বনশ্রীতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং মোহাম্মদপুর শ্যামলী এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী তাবিদ আওয়াল প্রচারণা চালান। বয়সের অভিজ্ঞতায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে আনিসুল হক নিজেকে এগিয়ে রাখলেও তাবিদ বললেন তার শক্তি তারুণ্য। তরুণ দরকার মনে বেশি, তরুণ দরকার এক্সপেরিয়েন্সে বেশি। তরুণরা তো তরুণ, তাদের অনেক উদ্দীপনা। আমার মনে হয় তাদেরকে আরেকটু কিছু দূর আরো কিছু এক্সপেরিয়েন্স এগুলো হলে জনতার জন্য ভালো হবে। তারুণ্য চেতনা আছে, মেধা আছে, জনগণের দোয়া আছে, লেভেল প্লেইং ফিল্ড আমরা পাচ্ছি না। সুদৃশ্য নির্বাচনের জন্য আমরা এখনো আশাবাদী নির্বাচন কমিশন এগিয়ে আসবে। এদিকে ঢাকা দক্ষিণে সিপিপি বাসদ সমর্থিত মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ পল্টনের মুক্তি ভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। প্রত্যেক প্রার্থী তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাজধানী তোপখানায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী আর অভিযোগ করেন, বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
আমি নির্বাচন কমিশনের কাছে প্রতি আমি আহ্বান জানাবো, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের জন্য যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদেরকে নির্বৃত্ত করা উচিত। আচরণ বিধি অনুযায়ী আমি মাঠে নামতে পারবো না, প্রধানমন্ত্রী মাঠে নামতে পারবেন না, আমরা কেউ মাঠে নামতে পারবো না। বেগম খালেদা জিয়া আচরণ বিধি অনুযায়ী মাঠে নামার অধিকার তার আছে, এটা ঠিক। যিনি বিগত দিনে বাংলাদেশে 1.5 শতাধিক মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন, আজকে দুর্গন্ধ দেহ নিয়ে তিনি যদি আজকে মাঠে নামেন, মানুষের ক্ষুব্ধ জনরোষে যদি তিনি আজকে বিভিন্ন জায়গায় অপমানিত হন, একটা অশান্ত পরিবেশের সৃষ্টি যদি বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়, তাহলে কি নির্বাচন বিঘ্নিত হবে না? কোন ব্যক্তির জন্য যদি নির্বাচন বিঘ্নিত হওয়ার কোন উপক্রম হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটার কারণ দেখা দেয়, অবশ্যই নির্বাচনের কমিশনের সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। রাত 11টার সময় আরো থাকছে। বাজেটের আগে আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা। এবং শিল্প কারখানার দখল ও দূষণে অস্তিত্ব সংকটে শীতলক্ষ্যা নদী, কাজে আসছে না পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ, বিপর্যয়ের মুখে জীববৈচিত্র্য। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল আবেদনের শুনানি পিছিয়ে আগামী 28 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। বুদ্ধিজীবী হত্যাসহ মানবতা বিরোধী 5টি অপরাধ প্রমাণিত হওয়ায় 2013 সালের 17 জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল 1। ওই বছরের 11 আগস্ট এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন জামায়াতের এই নেতা। অন্যদিকে একই বছরের 1 অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তিনিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। আইনের মধ্যে থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের জন্য কেন্দ্রীয় নেতাদের কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে দলের নেতাদের এই নির্দেশনা দেন তিনি। এ সময় সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন, 3 মাস ধরে বিএনপি জামায়াত জোট দেশজুড়ে যে জ্বালাও পোড়াও এবং হত্যাকাণ্ড চালিয়েছে, সিটি নির্বাচনে তার জবাব দেবে জনগণ। আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় ভিত্তিতে করতে সংসদে আইন পাশ করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি। বৈঠকে 17 এপ্রিল মুজিবনগর দিবস, দলীয় প্রধানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দলের প্রতিষ্ঠা বার্ষিকী সহ ভবিষ্যৎ কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করে কার্যনির্বাহী কমিটি। আমরা যতটুকু সম্ভব আইনের ভিতরে যতটুকু সম্ভব আমাদের প্রার্থীকে জয়ী করার জন্য সকল পদক্ষেপ আমরা সকলেই নিব বলে আমি আশা করি। এবং এই একটা সুযোগ ভোটারদের, জনগণের, যে বিএনপির হত্যাযোগ্যকে না বলা, জামাতকে না বলা, এই ভোটের মাধ্যমে আপনার জনগণ একটা জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, নারী নির্যাতন সহ যত ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ সেটা কিন্তু মানুষ পছন্দ করে নাই। এবং এই বিষয়গুলিও কিন্তু যারা তাদের পক্ষে সরাসরি ক্যাম্পেইন করার সুযোগ আছে, এই ইস্যুগুলি আপনারা তুলে ধরবেন যাদের সুযোগ আছে। শিল্প কারখানার দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে শীতলক্ষ্যা নদী। নরসিংদীতে যেসব কারখানায় বর্জ্য শোধনাগার রয়েছে তারাও সেগুলো ঠিকমতো ব্যবহার না করে বিষাক্ত বর্জ্য ফেলছে শীতলক্ষ্যায়। নদী রক্ষায় কাজে আসছে না পরিবেশ অধিদপ্তরের উদ্যোগও। এই অবস্থায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদী জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীটি একসময় ছিল ব্যবসা বাণিজ্যের মূল চালিকা শক্তি, কিন্তু দীর্ঘদিন ধরে নদীর দুপার গাজীপুর ও নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতে। লাল রঙের বিষাক্ত পানি সরাসরি নদীতে ফেলছে ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প সহ নদী পাড়ের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো। এসব বর্জ্যের প্রভাবে শীতলক্ষ্যা নদীর পানি কোথাও লাল, কোথাও আবার ধারণ করেছে কালচে বর্ণ। এতে বিপন্ন হয়ে পড়েছে নদীতে জীববৈচিত্র্যের অস্তিত্ব। রঙের পানি, বাথরুমের ময়লা যত কিছু আছে সব শুধুই নদী। এই বর্জ্যের কারণে পানি দূষিত হয়ে যায়, কালো হয়ে যায়। আগের মতো মাছও পাওয়া যায় না, আর
পানিগুলো মারাত্মকভাবে দূষিত। শামুক মাছ যত কিছু আছে সব নষ্ট হয়ে যায়। খুব সুন্দর ছিল, টলটল করতো, এই জল নাই তো আমরা ফসা জলে স্নান করতেছি। বিষাক্ত বর্জ্য নিক্ষেপ করে শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগ অনেকটা স্বীকারও করলেন ক্যাপিটাল পেপার অ্যান্ড পাল্প ইন্ডাস্ট্রিজের এই কর্মকর্তা। এখানে শীতলক্ষ্যায় তো অনেকেই পানি ছাড়ে, আমাদেরও একটা প্রশ্ন, যেটা আমরা অস্বীকার করার কিছু নেই, আমরা না ছেড়ে পারি না, তবে হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি যাতে এগুলো যত মিনিমাম ছেড়ে দেওয়া সম্ভব। পরিবেশ অধিদপ্তর বলছে নদী দূষণের দায়ে শীতলক্ষ্যার পাড়ের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করার পরও ঠেকানো যাচ্ছে না নদী দূষণ। ব্যবসায়ী বা যারা এই শিল্প প্রতিষ্ঠানের মালিক তাদের সততার অভাব, তারা হয়তো রাতের অন্ধকারে এই টিপিটা নিজের কিছু অর্থ সাশ্রয়ের জন্য এই টিপিটা কার্যকরভাবে চালু রাখে না এবং নদীকে দূষণ করিয়ে যাচ্ছে। শীতলক্ষ্যা নদী তীরের নরসিংদী অংশে 15টি বৃহৎ শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, নরসিংদী। আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 273 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্ল্যান্টের উৎপাদন প্রক্রিয়া উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেটা, তারাই বিদ্যুতের দাম নির্ধারণ করে সব দিক দেখে, বিদ্যুতের খরচ কত, জনগণের ক্রয় ক্ষমতা, এগুলো দেখে তাদের একটা হিয়ারিং শেষ হয়েছে। এখন তারা চিন্তা ভাবনা করতেছেন। আমি মনে হয় না বিদ্যুতের দাম বাড়লেও খুব একটা বাড়বে, অল্প কিছু বাড়লে বাড়তে পারে, যাতে করে ভবিষ্যতে আমাদের যেগুলো উৎপাদন এবং বিতরণ সঞ্চালন সংস্থা তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। শঙ্কা ছিল উৎকণ্ঠাও, কিন্তু অবশেষে সফল হলো অস্ত্রোপচার। এতে আনন্দে উচ্ছ্বসিত 7 মাসের শিশু সাজিয়া জান্নাতের বাবা মা ও চিকিৎসকরা। সকালে তার পেট থেকে 2 ঘন্টার চেষ্টায় 22 সপ্তাহের একটি ভ্রূণ বের করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা। বর্তমানে সাজিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছে। চিকিৎসা বিজ্ঞানের এই বিরল ঘটনায় সফল অস্ত্রোপচারের খবর জানাচ্ছেন শাতিলা শারমিন। চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিরল এক সমস্যা ফিটাস ইনফিটু। মায়ের পেটে জন্ম নেয় যমজ ভ্রূণ, কিন্তু পরে একটি ভ্রূণের স্বাভাবিক নিয়মে পরিপূর্ণ গঠন হলেও আরেকটি ভ্রূণ পুরোপুরি বেড়ে ওঠে না। যে ভ্রূণটির গঠন বন্ধ হয়ে যায়, অনেক সময় তা নিজের আম্বিলিকাল কর্ডের মাধ্যমে পুরোপুরি বেড়ে ওঠা ভ্রূণটির শরীরের ভেতর চলে যায়। সাথে সাথে সেখানেই থেমে যায় এর বিকাশ ও গঠন। চিকিৎসা বিজ্ঞান পরিসংখ্যান বলছে প্রতি 5 লাখে একজনের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর সাজিয়া জান্নাতের আগে বিশ্বে এ ধরনের 59টি ঘটনায় অস্ত্রোপচারের রেকর্ড রয়েছে। বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও আরো 2টি অস্ত্রোপচার করেছে দেশের চিকিৎসকরা, তবে এত অল্প বয়সী বাচ্চার অস্ত্রোপচার এই প্রথম। সাজিয়ার বয়স যখন 4 মাস, তখন থেকেই তার পেটে চাকার মতো কিছুর অস্তিত্ব টের পান তার মা। এছাড়া পেটটি অস্বাভাবিক ফুলে থাকা এবং জন্ডিস ও ঠান্ডায় আক্রান্ত হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান শিশুটির পরিবার। টিউমারের মতো দেখা যায়, এদিক সেদিক নিয়ে যাওয়ার পরে পরীক্ষা করছি, করার পরে তারা বলছে যে বাচ্চার মতো টিউমার। 13 তারিখ সকাল 9টার সময় ভর্তি করছে। ভর্তি করার পরে তারা বলছিল যে 2 দিনের মধ্যে অপারেশন হয়ে যাবে, জন্ডিসের জন্য আর একটু ঠান্ডা করার জন্য। এই পর্যন্ত পিছাইছে আর কি ডেট। এদিকে বিরল এ অস্ত্রোপচার সফল করতে গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। তবে অস্ত্রোপচার সফল হলেও এখনো শঙ্কামুক্ত নন শিশুটি। এই ভ্রূণটার মাথার গঠন হয়েছে, তবে ভল্ট অর্থাৎ মাথার যে খুলিটা সেটা হয়নি। তার পুরো ভার্টেব্রাল কলাম বা মেরুদণ্ডটা গঠন হয়েছে, তার 2টি পা, হাত, এগুলি সবই গঠন হয়েছে। হার্ট এটা কিন্তু গঠন হয়নি। যে পরগাছা তার নিজের হোস্টের আশ্রয় ছাড়া বাঁচতে পারে না। আর এ বিরল ঘটনায় সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকরা। এই অপারেশনটা যেন আমরা দ্রুত করতে পারি। বাচ্চার যে সাথে সমস্যাগুলো ছিল, বাচ্চার জন্ডিস ছিল, বাচ্চার ঠান্ডা লেগে গিয়েছিল। আমি অত্যন্ত খুশি যে আমাদের এই ডিপার্টমেন্টে এরকম একটা অপারেশন সফলভাবে আমরা করতে পেরেছি। 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের পরে শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া সম্ভব হবে বলে জানান তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসের মদতদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র জানান, কিউবার সরকার এখন আর সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করে না। তবে হাভানার নীতি ও পদক্ষেপ নিয়ে মতপার্থক্যের এখনও সুরাহা হয়নি বলে উল্লেখ করে হোয়াইট হাউস। এর আগে 11 এপ্রিল পানামায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠকে বারাক ওবামা অতীত ভুলে নতুন ভবিষ্যতের পথে হাঁটার আহ্বান জানান। 50 বছরের বেশি সময় পর দুই দেশের প্রেসিডেন্টের ঐতিহাসিক পর্যায়ের বৈঠকের সপ্তাহ না ঘুরতেই কিউবার বিষয়ে ওবামা প্রশাসনের নতুন সিদ্ধান্ত এলো। এর আগে 2014 সালের ডিসেম্বরে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেন এই দুই নেতা। এরই মধ্যে উভয় দেশেই পুনরায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনেও রাজি হয়েছে। বিসিবি একাদশ ও পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের খবর। সাব্বির রুম্মানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ 1 উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এর আগে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 268 রান করে পাকিস্তান। জবাবে সাব্বিরের ব্যাটিং দৃঢ়তায় 9 উইকেটে লক্ষ্যে পৌঁছে স্বাগতিকরা। ফতুল্লার টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় 66 রানে অধিনায়ক আজহার আলীর উইকেট হারায় সব সফরকারীরা। তারপর দ্বিতীয় উইকেটে হ্যারিস সোহেল ও মোহাম্মদ হাফিজ মিলে 64 রান যোগ করেন। হ্যারিস 27 রানে আউট হওয়ার পরপরই হাফিজ ফেরেন ব্যক্তিগত 85 রানে। এরপর বিসিবির স্পিনারদের দারুণ বোলিংয়ে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইন আপে। শেষ পর্যন্ত বিসিবি একাদশকে 269 রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে দলীয় 9 রানে দুই ওপেনার রনি তালুকদার ও তামিম ইকবালের উইকেট হারায় বিসিবি। বেশিক্ষণ টেকেননি লিটন দাসও। এরপর ভালোই খেলতে থাকা মুমিনুল হকও ফেরেন 36 রানে। তবে এক প্রান্ত আগলে রেখে 84 বলে সেঞ্চুরি হাঁকান সাব্বির। 123 রানের দারুণ এক ইনিংস খেলে সাব্বির আউট হলে দলের হাল ধরেন সোহাগ গাজী। 36 রান করে সোহাগ আউট হলে নাটকীয় ম্যাচের শেষের দিকে তাইজুলের সাহসী ব্যাটিংয়ে 7 বল বাকি থাকতে দুর্দান্ত এক জয় পায় বিসিবি একাদশ। রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় পানির নিচে দেবে গেছে টিনের দোতলা বাড়ি। দুর্ঘটনাস্থল থেকে একই পরিবারের 4 জন সহ 11 জনের মৃতদেহ উদ্ধার। যুদ্ধাপরাধের বিচারে কোনো চাপের কাছেই নতি স্বীকার করবে না সরকার। গণভবনে সাংবাদিক কলামিস্টদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। দুই মামলায় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন বিষয়ে বিভক্ত রায়। বার সভাপতির কক্ষে বসে সিটি নির্বাচনের জন্য ভোট চাইলেন এই বিএনপি নেতা। আবারও পেছালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের এবং জামায়াত নেতা মুজাহিদের আপিল শুনানি। পরবর্তী তারিখ 28 এপ্রিল। অবশেষে 7 মাসের শিশু সাদিয়ার পেট থেকে বের করা হলো 22 সপ্তাহের ভ্রূণ। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সফল অস্ত্রোপচার। এবং ফতুল্লায় শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারের লজ্জা দিল বিসিবি একাদশ। সাব্বিরের সেঞ্চুরিতে একমাত্র প্রস্তুতি ম্যাচে 1 উইকেটে জয় স্বাগতিকদের। দর্শক, এ ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।